ঠিক আছে, করে দিলে কোন দিক দিয়ে? লাইভে তো আছে, আসে নাই কেন? আসছে, লাইভে তো আছে, আসে নাই কেন? আসছে। আরে সাউন্ড আবার ডিস্টার্ব মারতেছে। সাউন্ড এসে করতেছে দেখো তুই এখানে গিয়ে দেখতো 11223344। না ইয়ার ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে, সাউন্ড স্ক্রিন তো আমি কেন দেখতেছি। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের হচ্ছে বায়োলজির প্রথম ক্লাস, একদম শুরু থেকে শূন্য থেকে শুরু করবো বায়োলজি। তার আগে কিছু শব্দার্থ শিখবো, যা আমি প্রতি ক্লাসে শিখাই। দেন হচ্ছে যে জীবন পাঠটা শুরু করবো। জীবন পাঠ আসলে পুরোটা বলা যায় মুখস্থ টাইপের একটা চ্যাপ্টার। ক্লিয়ার? আচ্ছা, আর কে আসো একটু কমেন্ট করো। আরবি, তুমি তো গত ক্লাসে ছিল না। ওই একটু গ্রুপে দিয়ে দে। এটা বাদ দে। কেরিয়ন শব্দের অর্থ কি দেখি? ক্লাস শুরুর আগে সবার আগে জিজ্ঞেস করলাম। কেরিয়ন শব্দের অর্থ কি? আর বাংলায় লিখি, তোমরা ইংরেজিতে অভ্যস্ত না। আচ্ছা, আর কি কেউ আসবে না? আচ্ছা দেখো, আমাদের যখন আমি যে রিসেন্টলি তো তোমাদের এসএসসি 25 ব্যাচ, তোমাদের সিনিয়র যারা আছে, ওরা যখন এসএসসি পাস করে গেছে, এইচএসসিতে উঠছে, ওদেরকে আমি এই কেরিয়ান শব্দের অর্থ জিজ্ঞেস করছি।
কিন্তু ওরা ক্যারিয়ন শব্দটা বলতে পারে না। ক্যারিয়ন কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে এই যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক যখন পড়বা তখন দেখতে পাবা এই ক্যারিয়ন শব্দটা। এই ক্যারিয়ন শব্দ দিয়ে আসলে কি বোঝায়? এই ক্যারিয়ন শব্দ দিয়ে নিউক্লিয়াসকে বোঝায়। তো আমরা দেখছিলাম হচ্ছে যখন মাইটোসিস কোষ বিভাজন পড়ছি তখন দেখছি ক্যারিও কাইনেসিস। তো তুমি যদি এই শব্দগুলোর অর্থ বুঝো তাহলে হচ্ছে যে বায়োলজিতে কিছু সহজ লাগবে। বায়োলজির অনেকগুলো ক্লাস ইউটিউবে আছে, হাজার হাজার ক্লাস আছে, আমারটা কেন এক্সট্রা করে তুমি করবা? আমার করার কারণ হচ্ছে এই জাস্ট এই কিছু শব্দের জন্য। তুমি যখন এগুলো আগে থেকেই বুঝতে পারবা, আগে থেকে জানবা, তখন সব তোমার প্রতিটা শব্দ, যেমন মাইটোসিস, দেখো এই মাইটো শব্দটা আরেকটা জায়গায় আছে, সিস শব্দটা এই জায়গায়ও পাচ্ছ, আবার মাইটো শব্দটা তোমরা মাইটোকন্ড্রিয়া তো পাও। কেন এগুলো এভাবে বলতেছি? কারণ যখন এই শব্দগুলো বুঝতে পারবা তখনই তুমি বলবা যে ইজিলি কোনো একটা এমসিকিউর আনসার করতে পারো। যেমন তোমার নামটা রাখছে কি কোনো না কোনো কারণে, তোমার আব্বু আম্মু হচ্ছে কি সুন্দর নামের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে তোমার নামের সুন্দর একটা অর্থ দেখছে, ওই অর্থ দেখে হয়তো নামটা রাখছে। আমি আরেকবার বলছিলাম যে আমার নামটা হচ্ছে যে আমি এভাবে রস্মিকার দিয়ে লিখি, কিন্তু ছোটোবেলায় হচ্ছে যে আমি আফসোস করতাম যে কেন দীর্ঘিকার দিয়ে লিখি না। কারণ আমি একদিন একটা বই পাইছিলাম সুন্দর নামের, যেখানে হচ্ছে যে এই রস্মিকার দিয়ে ছিল চিকিৎসক আর এই দীর্ঘিকার দিয়ে ছিল হচ্ছে বুদ্ধিজীবী। তা আমি আফসোস করতাম হচ্ছে আমি তো রসিকার দিয়ে লিখি, আমি বুদ্ধিজীবী হইতে পারবো না। এখন হয়তো বলতে পারবো আচ্ছা রসিকার দিয়ে লিখি চিকিৎসক হচ্ছি, হয়তো আর 1-2 বছর পর আমি আমার নামের সামনে ডাক্তার শব্দটা লিখতে পারবো। বলা যায় হবু ডাক্তার বলা যায়, 2 বছর পর গিয়ে হয়তো ডাক্তার লিখতে পারবো। তো এই যে দেখো আমার শব্দগুলোর অর্থ আছে, আমার নামগুলোর, ঠিক তোমার নামেরও কোনো না কোনো অর্থ আছে। এই জন্য বলতেছি আগে আমাদের শিখতে হবে হচ্ছে একটা বায়োলজি শব্দ বা একটা শব্দ যখন আসছে, একটা বিজ্ঞানী কেন এই নামটা দিছে, ওইটার পেছনের কারণটা কি, এটা যদি বলতে পারি কিছুটা সহজ হবে, সম্পূর্ণ সহজ হবে না। এজন্য আমরা আজকে হচ্ছে কিছু বায়োলজি শব্দ লিখবো যেগুলো আমার মনে আছে, কিছু নোট করে রাখছি আমি। আবার যখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা অধ্যায় পড়াবো তখন কিছু কিছু নতুন নতুন আসবে, তখন আমি বলে দিব যে এটা লেখো। এই জন্য আগে তোমরা একটা আমি আগেই বলছিলাম শুরুর দিকে যে একটা পৃষ্ঠা নিবা, নেওয়ার পর হচ্ছে এটা তোমার বায়োলজির প্রথম যে একদম প্রথম দিকে যে পার্টটা আছে একদম প্রথম পেজে গিয়ে এই পৃষ্ঠাটা তুমি স্টেপলার করে রাখবা। আমি যখনই তোমাকে নতুন একটা শব্দ বলবো তুমি ওই জায়গায় গিয়ে ওই শব্দটা লিখে ফেলবা। তাহলে আমরা হচ্ছে নতুন শব্দগুলো লিখি। আচ্ছা তার আগে হচ্ছে তো তোমাদের তো বলছিলাম আজকে রুটিনটা দিয়ে দিব। এখন তোমাদের সাইমন ভাইও ক্লাস নিবে এখন থেকে পদার্থবিজ্ঞান 2 দিন করে। আমরা তাহলে রুটিনটা একটু লিখে দিই। শনি, আগে শুক্র লিখি না, এটা থাক, শনি সরি তুই এদিন নিবি, 2 দিন নিবি, বৃহস্পতি শুক্র হবে হচ্ছে, লাইট কমে গেছে, এই 2 দিন হবে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান। তারপর হবে এই 2 দিন, বাকি রইল এই 2 দিন, এই 2 দিন হবে এই একদিন হচ্ছে সিক্রেট গ্রুপ যারা আছে তাদের জন্য, তাদের হচ্ছে যে এমসিকিউ সলভ করা, গাইডলাইন, যেসব তোমাদের যত রকম সমস্যা থাকবে পড়া রিলেটেড, ওই সপ্তাহে একদিন হচ্ছে আমরা সিক্রেট গ্রুপে
গুগল মিটে হচ্ছে তোমাদের এই সমস্যাগুলো শুনবো, ওইখানে সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের যে MCQ সলভ জাস্ট সিক্রেট গ্রুপে হবে এগুলো, আর এগুলো হচ্ছে রুটিন। দেখি আর কে কে আসো, এখানে তো 4 জন লাইভে আসো, 5 জন আসো, 5 জন থেকে কে কে আসো একটু এইটা স্ক্রিনশট নিয়ে নাও। ছয়জন, মাশাল্লাহ, আজকে তো একজন বাড়ছে। তো একটা স্ক্রিন নিয়ে আমি তো গ্রুপ অ্যাডমিন না, অ্যাপ্রুভ করতে পারতেছি না, অ্যাপ্রুভ করো। না, আচ্ছা থাকি, এটা বাদ দে আজকে। না না, গ্রুপ বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছি আমি তোকে। আরে বেটা, ফেসবুক গ্রুপে না। আচ্ছা, এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে দেখি কে কে আসো আজকে। ওকে, আমরা তাহলে শুরু করি হচ্ছে তোমার পড়াতে যাই। এটা হবে আমাদের রুটিন, এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এখন তোমরা এদিকে লিখবা হচ্ছে শব্দ, এই পাশে লিখবা অর্থ। ঠিক আছে? আমাদের যে ফ্রি ক্লাসের গ্রুপটা আছে না, ফ্রি ক্লাসের যে গ্রুপটা ছিল ওই অফলাইনের, ওটা তো দিয়ে দিছি। তাহলে দেখো, OLE অথবা ULE অথবা LE, এটা একটা শব্দ। তারপর হবে মাইক্রো, এটা একটা শব্দ। দেন হচ্ছে কি, আমি কতগুলো শব্দ লিখতে থাকি এখানে। ইন্টারমিডিয়েট, জোম, এগুলো লিখো। এখন আমি পাশে হচ্ছে তাদের অর্থগুলো লিখব, তোমাদের একটা একটা বলবো যেগুলো কোথায় কোথায় থাকে। এটা দিয়ে আসলে বোঝাই ছোট, এবং এটা আমরা অনেক সময় অনু বলে উচ্চারণ করি। একইভাবে মাইক্রো দিয়েও ছোট বোঝাই। টিউব শব্দের অর্থ নালী। আমাদের এই যে ওল শব্দের অর্থ ছোট বা অনু, মাইক্রো শব্দের অর্থ ছোট বা অনু, টিউব শব্দের অর্থ নালী, ফিলামেন্ট শব্দের অর্থ তন্তু। আমি এখন তোমাদের বলি এগুলো কোথায় পাবা। যেমন টিউবিউল, টিউবিউলের পেছনে দেখবা ULE আছে। তারপর মাইক্রো, মাইক্রো ফিলামেন্ট, তারপর আসবে টিউব, টিউবে যে বললাম টিউবিউল। ফিলামেন্ট, মাইক্রো ফিলামেন্ট শব্দে ফিলামেন্ট শব্দটা পাবা। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে একটা শব্দ আছে, ওইটাতে পাবা। সেন্টার, সেন্ট্রোজোম, এখানে সেন্টার শব্দটা পাবা। আবার জোমটা এখানে লিখে দিছি, এটা আমাদের জোম বলে উচ্চারণ করে, আবার সোম বলে উচ্চারণ করা হয়, বইয়ে দুইটাই লেখা হয়। এটা আমরা জোম বলেও দেখি, সোম বলে। ক্রোমোজোম, এই জোমে আমরা জোমটা পাই। রাইবোজোম বা রাইবোজোম, এটা সোম দিয়েও লিখি, জোম দিয়েও লিখি। এগুলো আমি কয়েকটা বললাম, এখন আমরা একটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে মাইক্রো টিউবিউল। দেখো, এই মাইক্রো শব্দের অর্থ কি? ছোট। টিউব শব্দের অর্থ নালী। এটা দিয়ে আমরা যখন আমরা জানি ধমনী ছোট, কোনো ধমনী থেকে যখন একটা ব্রাঞ্চ সৃষ্টি হয়, তখন ধমনী ছোটকে আমরা বলি ধমনিকা। কোনো কিছু যখন ছোট হয় তখন আমরা বলি, এটার পিছনে বাংলা ভাষায় কা যুক্ত করি। তাহলে দেখো, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে অণু, টিউব শব্দের অর্থ হচ্ছে নালী, আর LE দিয়ে বুঝাইছি বলতে ছোট। যখন দুইটা অণু শব্দটা চলে যাবে, লাস্টে আমরা
কা বোঝাবো, এটাকে বলা হয় অনুনালিকা। এখন যদি এখানে আমরা লিখি মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট বলতে কি বুঝি? অনুতন্তু। অনুতন্তু, মাইক্রোফিলামেন্ট অনুতন্তু বা ছোট একটা তন্তু বলতে পারবা। এখন আমি হয়তো এতগুলো একসাথে বলার কারণে তোমাদের বলতে পারতেছি না এটা কই আছে, বাট যখন আমি টু দা পয়েন্ট একটা একটা চ্যাপ্টার পড়াই যাব, দেখাই দিব হচ্ছে যে এগুলো তোমরা পড়ছো কি পড়ো নাই, এগুলো লিখে রাখবা, একটা পেজটাই কাগজে লিখে রাখবা, বা একটা ছোট্ট একটা প্যাড খাতায় লিখে রাখবা এগুলো, বা একটা পেজে লিখে রাখবা, বইয়ের সামনের যে খালি জায়গা আছে ওইখানে লিখে রাখো। এগুলো খাতায় লিখে না, নোট খাতায় লিখলে আর খুঁজে পাবা না। আমি কি এগুলো বুঝতে পারবো? কেউ একটু কমেন্ট করে বলো। মাত্র একটা কমেন্ট। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু এগুলো স্ক্রিনশট নাও। আজকেরটা তো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আজকের মনে হয় না স্ক্রিন রোটেট, আজকে স্ক্রিন তো ক্লিয়ারলি আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা হচ্ছে আরো কয়েকটা লিখি, এগুলো মুছে ফেলতেছি। এখন মাইক্রোটা বাদ গেল, মাইক্রোর পর আসবে হচ্ছে মেগা। মাইক্রো আর একটা আছে মেগা। মাইক্রো দিয়ে যদি ছোট বলি, মেগা দিয়ে আমরা তখন বলবো বড়। মেগা দিয়ে আমরা বলবো হচ্ছে বড়। ঠিক আছে? আমরা লিখব সাইট, আমরা লিখব প্লাজম, আমরা লিখব লেমা, আমরা লিখব সিস, আমরা লিখব শন, আমরা লিখব অয়েড, আমরা লিখব এন্ডো। অনেক অনেক, এগুলোর আসলে শেষ নাই। তুমি তুমি যখন একটা একটা পড়তে থাকবা তখনই বুঝতে পারবা, আসলে তখন শেষ পাবে না। ঠিক আছে? দেখো মেগা, এই সরি 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 ম্যাগ লিখছি আমি, এটা হবে মেগা। মেগা দিয়ে বড়, কোষ দিয়ে হচ্ছে তোমার সাইড দিয়ে বোঝাবা কোষ, প্লাজম দিয়ে বোঝাবা তরল, লেমা দিয়ে আসলে আবরণ বোঝাই। আমার এই বানানটা ভুল হইতে পারে, বাট লেমা উচ্চারণটা আসবে কি দিয়ে? আবরণ দিয়ে। দেন সি শব্দের অর্থ প্রক্রিয়া। একইভাবে সং শব্দের অর্থ প্রক্রিয়া। অয়ের অর্থ মত। আমি তোমাদের আজকে এটার প্রমাণ দেখাবো, মানে অয়েড শব্দটা কই পাবো। এন্ডো শব্দের অর্থ ভেতরে। তাহলে দেখো আমি আরো কয়েকটা শব্দ লিখছি, সি, শন, অয়েড, এন্ডো। এগুলো লিখে একটু স্ক্রিনশট নাও, আমাকে একটু বলো যে নিছো। আর যারা যারা নোট করতেছো একটু কষ্ট করে, আর যারা স্ক্রিনশট নিচ্ছ ক্লাস শেষে হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে স্ক্রিনশটগুলো তুমি জাস্ট লেকচারের নাম লিখবা, জীববিজ্ঞান লেকচার 1 অধ্যায় জীবন পাঠ, তারপর হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো লিখবা, ক্লাসের নামটা লিখবা, আমি লিখছি আমার নাম দিয়ে একটু করে পোস্ট করে দিবা। তাহলে আমি নিজেও পাবো, বা কেউ যদি পরবর্তীতে ওর প্রয়োজন হয় এখান থেকে তুমি উপকৃত হচ্ছ। ধরো তুমি পোস্ট করছো, তোমার কারণে একটা স্টুডেন্ট তোমার কারণে ও একটু করে শিখলো, এটা কিন্তু তোমার উপকার। আমাদের একটা কথা আছে না, তুমি যখন একটা মসজিদ করে দিবা, ওই মসজিদে যতদিন ইবাদত হবে ততদিন হচ্ছে যে তুমিও সওয়াব পাবা। ঠিক তেমনি তুমি যখন কোনো একটা কাজে কাউকে সাহায্য করছো, ওই সাহায্যের কারণে সে যে জীবনে অনেক কিছু করতে পারে। কারণ আমি তোমাদের ক্লাস নিচ্ছি ফ্রিতে, এখন তুমি এটার আমার কি লাভ হবে না? আমার অবশ্যই লাভ আছে। ধরো তুমি আমার থেকে শিখে কিছু করছো জীবনে, কোনো একটা ভালো কাজ করছো, ওইটার সওয়াব কিন্তু আমিও অংশীদার হব। ঠিক আছে?
এরকম যদি না হইতো পৃথিবীতে মানুষ আসলে কখনো কাউকে সাহায্য করতো না। অবশ্যই সাহায্য করার পেছনে মানুষ দুনিয়াবি কারণ খুঁজে না, আখিরাতের কারণ খুঁজে আর কি। যে আমি যদি আজকে ভালো একটা কাজ করি, আমি আখিরাতে গিয়ে হয়তো কিছু না কিছু লাভ পাবো। একটু কষ্ট করে যারা স্ক্রিনশট নিবা তারা গ্রুপে পোস্ট করে দিবা, অথবা যারা লিখতেছো তারাও গ্রুপে পোস্ট করে দিবা। আর যদি কেউ ইউটিউব দিয়ে ক্লাস করো তাহলে আমাদের গ্রুপ আর পেজে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, আমি ডিলিট মুছে দিব। অ্যান্ডো আর কি কি আছে দেখি, আর কেউ কিছু বলো তো, তোমরা পড়ো সব সময় পাও এরকম কিছু নাম বলো দেখি। এই ল্যামা শব্দটা হচ্ছে LEMMA, এটা একটু ভুল লিখছি, এটা হবে LEMMA, ল্যামা। এটা হচ্ছে আবরণ বা লেয়ার। ঠিক আছে, এরপর আসা হচ্ছে কি প্লাজম লিখছি। আচ্ছা আমরা একটা প্র্যাকটিস করি, যেমন সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো আমরা পড়ছি সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ কোষ, প্লাজম শব্দের অর্থ তরল। একটা কোষের ভেতরে যে তরলগুলো থাকে এদেরকে আমরা বলবো সাইটোপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াস তো নিউক্লিয়াসকে বোঝায়। নিউক্লিয়াসের ভেতরে যে তরলগুলো থাকে তাদের আমরা বলবো নিউক্লিওপ্লাজম। বুঝতে পারছো কেন আমি এই শব্দগুলো পড়াচ্ছি? আমরা লিখবো এর পরে হচ্ছে স্টার, রে, অর্গান। দেখো এই অ্যাস্টার শব্দটা কিন্তু তোমরা পাইছো যখন মাইটোসিস কোষ বিভাজন পড়ো, তখন কিন্তু অ্যাস্টার রে শব্দটা পাও। এই অ্যাস্টারটা আসলে তারাকে বোঝায়, আর রে শব্দের অর্থ হচ্ছে রশ্মি। তো কেন এটাকে তারার মতো বা তারা রশ্মি বলে, আমি এটা মুছে ফেলি। যখন কোষ বিভাজনে যায় তখন হচ্ছে এই জায়গায় তোমরা দেখবে এরকম ওই এরকম করে এঁকে দেওয়া। মনে হয় এটা যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখে তখন মনে হয় হচ্ছে দূর থেকে একটা তারা চারপাশে হচ্ছে আলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হয় স্টার রে। এখন প্রশ্ন হলো দেখি কে কে বলতে পারো এই স্টার রে কে, বা স্টার রে গুলো বিচ্ছুরিত করে কে? কোষের কোন অঙ্গাণু এই স্টার রে বিচ্ছুরিত করে? দেখি কে কে আনসার দিতে পারো। আচ্ছা আরেকজন বলছে হচ্ছে ভাঙার প্রক্রিয়াটা। হ্যাঁ আচ্ছা আসতেছি। গুগল মিটে, এখন গুগল মিটে তো আমরা শুধু বায়োলজিটাই নিব, ফেসবুক আর সরি পদার্থবিজ্ঞানের রসায়নটা হচ্ছে ইউটিউবে ফেসবুকে হবে। সামনে দেখবো যে যারা হচ্ছে যে আমাদের ইয়াতে থাকবে ওদের জন্য মিটেই থাকবে, ওরা মিটেই ক্লাস করবে, আর যারা এমনি নর্মালি ফেসবুকে ক্লাসটা হবে। দেখি বলো কে বলতে পারো যে আমাদের স্টারে বিচ্ছুরিত করে কে? আরেকজন একটা কথা বলছো লাইসিস, জেরিন বলছিলা লাইসিস। তাহলে অর্গান শব্দের হচ্ছে কি? অঙ্গ। এখন আমরা যদি লিখি অর্গানেলি, আমরা শুরুর দিকে বলছিলাম কি ইএলই বা ইউএলই এগুলো থাকলে কোন একটা জিনিসের ছোটকে বোঝায়। তাহলে অর্গানেলি কি? অঙ্গাণু। অঙ্গের ছোটকে আমরা বলবো অঙ্গাণু। লাইসিস হচ্ছে কি? ভাঙার প্রক্রিয়া। ঠিক আছে, অর্গানেল। এরপর লিখবো হচ্ছে গ্যামেট। গ্যামেট হচ্ছে জনন কোষ।
লাইভ আছে? দেখাচ্ছে না যে। আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনশট নাও। ওকে, আমরা পরের দিকে যাই। আমরা হচ্ছে এখন মূলত অনেকগুলো লিখলাম, এগুলো শেষ না, এগুলো শেষ না, আরও আসবে সামনে। যখন প্রতিটা অধ্যায় ভিত্তিক পড়াবো তখন আরও আসবে। যেমন আজকেও কিছু দেখাবো, আমরা এগুলো মুছে ফেলি। নিয়ে নাও, নিয়ে নাও। আজকে আমরা শুরু করব হচ্ছে জীবন পাঠ। এটা হচ্ছে একদম অধ্যায় 1। আচ্ছা, তার আগে আমাদের এখানে শুরুর পৃষ্ঠায় কিছু কথা লিখছে। জীব কাকে বলে, জড় কাকে বলে তা আমরা জানি। যার জীবন আসে তাকে বলে জীব, যার জীবন নেই তাকে বলে জড়। শুরুর দিকে হচ্ছে জীব, আর তার আগে আমরা যে বায়োলজি পড়তেছি, এখন এটাকে ভেঙে লিখি। বায়ু শব্দের অর্থ জীবন, আর লজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। যেমন তোমরা এই পরের পৃষ্ঠায় গিয়ে দেখবা হচ্ছে কি এমব্রায়োলজি, হিস্টোলজি। এই লজি শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। বায়োলজি শব্দের অর্থ হচ্ছে, বায়ু শব্দের অর্থ হচ্ছে জীবন। লজি শব্দটা আসছে লোগাস থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে আমরা বায়োলজি, এই বায়োলজিকে শুরুর দিকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে উদ্ভিদ নিয়ে, এটাকে বলতো উদ্ভিদ বিজ্ঞান। আরেকটা বলতে হচ্ছে প্রাণী বিজ্ঞান, যেটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞানকে আমরা যেটা বলি হচ্ছে বোটানি। দেখো, এই লজি শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। আর সামনে দেখতেছি জো শব্দের অর্থ কি আসলে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় তো প্রাণী থাকে। প্রাণী বিজ্ঞান, প্রাণীদের নিয়ে যে আলোচনা, সেটাকে আমরা বলি জো শব্দটা আসছে আসলে চিড়িয়াখানা থেকে। আমরা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জো প্লাঙ্কটন, এখানেও দেখবো ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে কি উদ্ভিদ জাতীয়, আর জো প্লাঙ্কটন হচ্ছে কি প্রাণী জাতীয়। এখন দেখা গেল আমাদের পৃথিবীতে শুধুমাত্র যে উদ্ভিদ আর জীব প্রাণী আছে এমন না। আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের তো আলোচনা এখানে আনা যাবে না, এটা তো আনা যাবে না। এগুলোর জন্য আমাদের আরও কিছু অ্যাডভান্স তোমার ভাগের মধ্যে পড়বে। তারপর হচ্ছে যে কোনো একটা প্রাণীকে, যেমন আমি যদি জিজ্ঞেস করি তুমি কই আসো, তুমি আনসার দিবা হচ্ছে ভাই আমি তো বাংলাদেশের এই কুমিল্লা জেলার কুচাইতলিতে আসি, বা কুচাইতলির এই নাম্বার রোডে এত নাম্বার বিল্ডিং আছে। তো তুমি যখন একটা প্রাণীকে পড়তে যাবা, তার যখন বৈশিষ্ট্য আলোচনা করবা, তার বৈশিষ্ট্য আলোচনা করার সময় হচ্ছে তোমাকে শ্রেণীবিন্যাস করে করে আসতে হবে। এটা কি আসলে প্রাণী না উদ্ভিদ, এরপর প্রাণীর উদ্ভিদের মধ্যে কোনটাতে পড়ে, সে কীভাবে আমরা পড়ছি হচ্ছে কি ফাইলাম, কিংডম, এইগুলো। আমাদের পুরা এই জন্য হচ্ছে বললাম কি প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান দিয়ে আমরা পুরাটা পড়তে পারি না। তো এই জন্য আমরা পুরা জীববিজ্ঞানকে বা জীব জগৎকে দুইটা শাখায় ভাগ করছি। আমরা হচ্ছে জীববিজ্ঞানের শাখা। দুইটা শাখায় ভাগ করছি। দুইটা শাখার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মৌলিক বা ভৌত শাখা, আর একটা হচ্ছে তাত্ত্বিক বা ফলিত শাখা। এই মৌলিক শাখার মধ্যে কি কি আছে? অঙ্গসংস্থান, ভ্রূণবিদ্যা, জেনেটিক্স অ্যান্ড অ্যান্ড্রোকাইনোলজি, এগুলো সবগুলো। তাহলে আমরা লিখি হচ্ছে কি প্রথমে অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা।
এটাকে বলা হয়, দেখো, অঙ্গ সংস্থান। মর্ফ শব্দের অর্থ এখানে আমরা লিখি, ওই যে লিখো, আবার ওই পৃষ্ঠায় যাও, এই শব্দটা লিখো। মর্ফ শব্দের অর্থ হচ্ছে আকৃতি। মেটামরফিজম, মর্ফ শব্দের অর্থ আকৃতি। তাহলে এই অঙ্গ সংস্থান বলতে আসলে আমাদের শরীরের আকার আকৃতি, অনেকটা অঙ্গের আকার আকৃতি, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় এটাকে বলা হয় হচ্ছে কি মরফোলজি। কিন্তু এখন বলতে পারো যে ভাই এখানে তো বিদ্যা লিখছে, তাহলে তো এই নামের আগে এটার নামটা লিখি, সেটা হচ্ছে টক্সোনমি বা টেক্সোনমি। এখন তো এখানে বলতে হবে টেক্সোলজি। এটা আসলে আসছে হচ্ছে তোমাদের যে এরকম ফাইলাম, কিংডম, তারপর ক্লাস, অর্ডার, এভাবে লিখো, এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে টেক্সন। টেক্সন জিনিসটা হচ্ছে আমাদের যে শ্রেণীবিন্যাস করি ওইখানে ফাইলাম, কিংডম, বা তোমরা বাংলায় যেটাকে শ্রেণী, বর্গ, তারপর হচ্ছে প্রজাতি, ওই শ্রেণী, বর্গ, প্রজাতি এগুলোকে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে বলা হয় টেক্সন। তো এখান থেকে আসছে হচ্ছে টেক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা। তারপর হচ্ছে শরীর বিদ্যা, এটা হচ্ছে ফিজিওলজি। আমাদের মেডিকেলে যখন ফার্স্ট ইয়ার আসি তখন হচ্ছে 3টা সাবজেক্ট পড়তে হয়, এগুলোর নামও দেখবা, এগুলোর সাথে জড়িত একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি। অ্যানাটমি হচ্ছে কি আমি বাইরের দিক থেকে কেমন, আমার প্রত্যেকটা অঙ্গ কিভাবে আছে, এটা বাইরের ঘটনা বলতে পারো। মরফোলজি বা অ্যানাটমিটা একটা সিমিলার বলতে পারো, আমার বডিটা কিভাবে আছে, আমার শরীরের ভিতরে কোন কোন অঙ্গ আছে, এগুলো কোন স্থানে আছে, এগুলোর সাথে কিভাবে একটার সাথে একটা কানেক্টেড, এগুলো হচ্ছে অ্যানাটমি। আর ফিজিওলজি হচ্ছে ধরো আমি কিভাবে, আমি আমার খাওয়া, যে তুমি ধরো ক্ষুধা লাগছে, তুমি ক্ষুধা লাগার পর তুমি খাবার খেলা, এই খাবারগুলো কিভাবে হচ্ছে হজম হবে, এগুলোর জন্য যে এনজাইম, হরমোন আছে, এগুলো কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে ফিজিওলজি, শরীরবিদ্যা বা ফিজিওলজি। তারপর আসবো হচ্ছে তোমার হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব, নাই বাংলায় লিখো এটা টিস্যু। ধর আমরা জানি হচ্ছে কি এটা একটা কোষ, অনেকগুলো কোষ মিলে কি ঘটে, একটা টিস্যু গঠন করে। এবং তোমরা হিস্টোলজি নিজেরা পড়ো, কোথায় পড়ো হিস্টোলজি তোমরা? আমরা ওই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্পেরেনকাইমা এখানে পড়ছিলাম না। তারপর রক্ত তো একটা কি তরল যোজক কলা বা টিস্যু, রক্ত একটা কিন্তু টিস্যু। এই যে তোমরা পড়তেছো টিস্যু, তারপর হচ্ছে বোন বা হাড্ডি বা অস্থি, এগুলো সবগুলো কিন্তু একটা টিস্যু। টিস্যু নিয়ে যে আলোচনা এটাকে বলবো হিস্টোলজি। ঠিক আছে, হিস্টোলজি পর্যন্ত আমরা পড়ছি। এরপর আসবো হচ্ছে এমব্রায়োলজি। দেখো, এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ, এই শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। ভ্রূণ জিনিসটা কি, যখন আমাদের একটা শুক্রাণু একটা হচ্ছে ডিম্বাণু মিলিত হয়ে একটা জাইগোট সৃষ্টি করে, এই জাইগোট থেকে আস্তে 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 আমরা একটা বড় প্রাণীতে, অর্থাৎ আমরা আমাদের যখন মায়েদের গর্ভে থাকি ওই অবস্থাটাকে আমরা বলতে পারি, তোমাদের জন্য বলতে পারি এটা হচ্ছে কি ভ্রূণ অবস্থা। এটারও স্পেসিফিক সংজ্ঞা আছে, কয় সপ্তাহ থেকে কতদিন পর্যন্ত ভ্রূণ বলবো। নর্মালি কি জাইগোট সৃষ্টি হওয়া থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়া পর্যন্ত মায়ের গর্ভে আমরা বলবো ভ্রূণ। তাহলে ওই যে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার শরীরের কি কি চেঞ্জ হয়, আমার কততম দিনে হার্ট সৃষ্টি হবে, কততম দিনে আমার পা সৃষ্টি হবে, এটা সম্ভবত হচ্ছে তোমাদের 11 নম্বর চ্যাপ্টারে পড়া ছিল প্রাণীর প্রজননে, কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে প্রাণীর প্রজননটা নাই, যার কারণে তোমরা হয়তো ওই যে জরায়ু বা ভ্রূণ এগুলো তো বেশি পড়তে পারো নাই, এটা তো জানো না। বাট এটা মনে রাখবে, এমব্রায়ো শব্দের অর্থ ভ্রূণ বোঝায়। ভ্রূণ জিনিসটা কি, শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির ফলে, মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয়, এই জাইগোট থেকে আস্তে 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 একটা আমরা মানুষের মতো দেখতে হয় মায়ের গর্ভের মধ্যে, ওই অংশটুকু বলা হয় ভ্রূণ। তো এটা নিয়ে যে আলোচনা হয় এটাকে বলা হয় এমব্রায়োলজি। আমি যে বললাম এই অ্যানাটমির একটা পার্ট হচ্ছে এমব্রায়োলজি, এই অ্যানাটমির একটা পার্ট হচ্ছে হিস্টোলজি। মানে আমাদের এই অ্যানাটমিতে আবার হিস্টোলজি একটা পার্ট থাকে, এমব্রায়োলজি একটা পার্ট থাকে, কিভাবে একটা বাচ্চা বড় হইতে থাকে।
এরপর হচ্ছে আমরা 11 নম্বরের চ্যাপ্টার পরে গিয়ে পড়ি হচ্ছে জীবের বংশগতি, যেটাকে তোমরা বললো হচ্ছে জেনেটিক্স, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এগুলো লিখো। জীবের প্রজনন আছে, কিন্তু জীবের প্রজনন হচ্ছে যে পার্ট প্রাণীর প্রজনন, ওইটা কিন্তু তোমাদের নাই। আমি তো পড়ানো শুরু করে ফেলছিলাম তোমাদের, এটা পরে শর্ট সিলেবাস দেখে যে আসলে এটা নাই। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক আর সাইটোপ্লাজমিক কোনটা? আচ্ছা, এন্ডোপ্লাজমিক আর সাইটোবায়া তৈরির প্রক্রিয়াটার জন্য কি হবে? তৈরির প্রক্রিয়া, আচ্ছা দুইটা প্রশ্ন করছে, জেরিন একটা প্রশ্ন করছে হচ্ছে তৈরির প্রক্রিয়াটার জন্য কি হবে, ওই যে আমি সিস লিখছিলাম এই সিস, আর বলছে এন্ডোপ্লাজমিক আর সাইটোপ্লাজমিক, এন্ডোপ্লাজম আর সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা তো পাইছো। এন্ডো শব্দের অর্থ কি বলছি? ভেতরে। প্লাজম শব্দের অর্থ কি? তরল। রেটিকুলাম শব্দের অর্থ জালিকা, অর্থাৎ আমাদের কোষের ভেতরে যে তরলগুলো আছে এই তরলগুলোর মধ্যে কিছু জালি থাকে বা মাইক্রোটিবিউল, এগুলোকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, রেটিকুলাম শব্দটাও বলতে হবে, তাহলে এই যে একটা একটা শব্দ তোমরা নিজেরাই বলতেছো। ঠিক আছে, সাইটোপ্লাজমিক রেটিকুলাম বলতে কিছু না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বুঝাইছি কি? কোষের ভেতরে শব্দের অর্থ এন্ডো, প্লাজমিক শব্দের অর্থ তরল। তারপর ভ্রূণবিদ্যা, আচ্ছা ওকে, আমরা পরেরটাতে যাই তাহলে। বিবর্তন বিদ্যা, GH। বিবর্তন বিদ্যার পর হচ্ছে তোমার বাস্তুবিদ্যা। এগুলো এত গুরুত্বপূর্ণ না, এগুলো শুধু কাকে বলে পড়বা। আই হচ্ছে অ্যান্ড্রোকাইনোলজি। দেখো এখানে বিবর্তন বিদ্যা, আসলে আমরা বায়োলজি পড়তে আসছি, যতটুকু পড়া ততটুকু পড়বো, এর বাইরে আর কিছু না। বিবর্তন কি মানে বলতে চাইছে হচ্ছে কি, আমরা একদম পানি থেকে সৃষ্টি হয়ে একটা মানুষে পরিণত হয়েছি। কিভাবে হয়েছি এটার একটা ধারাবাহিকতা ওরা ব্যাখ্যা করে, যে পাখি প্রথমে পানিতে ছিলাম, মাছ ছিল, মাছ থেকে আস্তে আস্তে উপকূলে আসছি, উভয়চর থেকে আস্তে আস্তে পাখি থেকে হচ্ছে আমরা ম্যামেলিয়ান বা অম্রাধর প্রাণীতে পরিণত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা পড়বো, এখানের সাথে ধর্মের সাথে আমরা কখনো এটাকে কি করবো না, মিলাইতে যাব না, আমরা নিজেরা পাগলে যাবো। আচ্ছা, এখানে একটা লাগবে হচ্ছে অ্যান্ড্রোকাইনোলজি। এটা হচ্ছে কি হরমোন বিষয়ক। দেখবা তোমরা অনেক সময় দেখবা যে অ্যান্ড্রোকাইনোলজিস্ট মানে হরমোন বিশেষজ্ঞের কাছে তোমরা যাও, অনেকের থাইরয়েড সমস্যা থাকে, থাইরয়েড, ওরা কার কাছে যাবে? এই অ্যান্ড্রোকাইনোলজিস্টের কাছে যাবে। এখন তোমরা বলো তো হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্য কি? কিন্তু আফসোস হচ্ছে তোমাদের এনজাইম বা হরমোন নিয়ে পড়ার কোনো চ্যাপ্টারই রাখে না। তোমাদের কোনো চ্যাপ্টারই নেই যেখান থেকে তোমরা হরমোন আর এনজাইম সম্পর্কে বিস্তারিত জানবা। তাও আমি বলছিলাম একটা ক্লাসে হরমোন কি এনজাইম কি, দেখি কে বলতে পারো? এগুলো এসএকিউর জন্য লিখতে পারো, আমি বলে দিব এসএকিউর জন্য কোনটা, বিশেষ করে এমসিকিউর জন্য। এসএকিউর জন্য এখানে জিজ্ঞেস করে তোমার হিস্টোলজিটা জিজ্ঞেস করে, আর হচ্ছে এমব্রায়োলজি, শ্রেণীতত্ত্ববিদ্যা, মানে শুরুর দিকে যেগুলো আছে আমি একটা বলছি, সেটা হচ্ছে মরফোলজি, টক্সোনমি, হিস্টোলজি, এমব্রায়োলজি আর হচ্ছে জেনেটিক্স। এগুলো মূলত তোমার এসকিউতে আসতে পারে, ক যেগুলো সৃজনশীলের ক আসতে পারে, আর পুরো পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য। এখন দেখা গেল ইংলিশগুলো কি পড়তে হবে?
অবশ্যই আমি তোমাদের দেখাইছিলাম যে শুরু তখন তখন আসতো না এত বেশি ইংলিশ শব্দ, কিন্তু এখন দেখা যাচ্ছে হচ্ছে এমসিকিউতে ধরো বললো হিস্টোলজি, হিস্টোলজিটা বলে আর ওটা বলে নাই, টিস্যু তত্ত্ব বলে নাই, বা ভ্রূণবিদ্যা না লিখে লিখছে হচ্ছে এমব্রায়োলজি। তো ইংলিশগুলোকে গুরুত্ব দিতে হবে। যেমন তোমাদের হচ্ছে জীবের প্রজনন যখন পড়াইছিলাম, জীবের প্রজননের ক্ষেত্রে উদ্ভিদের যে পরাগধানীগুলো একসাথে থাকলে কি হয়, বহুগুচ্ছ থাকলে কি হয়, ওইখানে অনেকগুলো ইংরেজি শব্দ ছিল। ওই ইংরেজি শব্দগুলো দেখা গেল না বাংলা শব্দটা না দিয়ে ইংরেজিটাই দিয়ে দিছে, এই জন্য ইংরেজিগুলো লাগবে। আমি যেগুলো লিখছি এগুলোর বাইরে দরকার নেই, ঠিক আছে? এখন বলে এতটুকু লিখছো কিনা। ওকে, আমরা হচ্ছে তাহলে পরে ফলিত শাখায় যাব। ফলিত শাখায় এতটুকু শেষ আমাদের। আচ্ছা, এটা তো আমাদের আনসার দেওয়া আগে, হরমোন আর এনজাইম কাকে বলে। প্রথমত জানি দুইটাই করণ হবে গ্রন্থি থেকে। এখন গ্রন্থি কি জিনিস? অনেকগুলো কোষ একসাথে মিলে আমরা বলি টিস্যু, এটা হচ্ছে ধরো একটা গ্রন্থি সৃষ্টি করলো। হরমোন আর এনজাইম দুইটাই হচ্ছে গ্রন্থি থেকে খরিত হয়। এখান থেকে দুইটাই গ্রন্থি থেকে খরিত হয়, একটার নাম হয় হরমোন, একটার নাম হয় এনজাইম। কেন? এনজাইম হচ্ছে গ্রন্থি থেকে খরিত হয়ে এখানে কিছু ধরো এটা থেকে খরিত হয়েছে, এখানে একটা নালী সৃষ্টি করছে, এই নালীর মাধ্যমে এনজাইমগুলো আসবে, এসে পাশাপাশি ধরো এখানে খরিত হয়েছে এর আশপাশে কাজ করবে, বেশি দূরে যাবে না। কিন্তু হরমোন হচ্ছে কিসে যাইতে পারে? হরমোন হচ্ছে এদিকে ধরো রক্তনালী আছে, এই রক্তনালীতে এগুলো যাবে, রক্ত তো আমাদের পুরো বডিতে সার্কুলেট করতেছে, মাথা থেকে পা সব জায়গায় কিন্তু রক্ত যায়। এই জন্য হরমোন হচ্ছে আমাদের পুরো বডি, ধরো মাথা থেকে খরিত হয়েছে, এটা আমার পা পর্যন্ত যেতে পারবে। কিন্তু এনজাইম হচ্ছে যেখান থেকে খরিত হয় মোটামুটি খরিত হওয়ার আশপাশে কাজ করে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হরমোন এনজাইমের মধ্যে বেসিক পার্থক্য বলো, হরমোন বাহিত হয় নালীর মাধ্যমে, আর হরমোন বাহিত হয় রক্তনালীর মাধ্যমে, এনজাইম বাহিত হয় এই আশপাশে যে ডাক্ট বা যে গ্রন্থি থেকে যে নালীগুলো সৃষ্টি হয় নালীগুলোর মাধ্যমে। ঠিক আছে, আমরা হচ্ছে ফলিত শাখাটা লিখবো এখন। ফলিত শাখার মধ্যে তোমাকে কীট তত্ত্ব, আরো অনেক আছে, এখানে আমি জাস্ট কয়েকটা লিখতেছি, এগুলো তোমাদের বইয়ে আছে, বইয়ের পড়ার তো আর আমার এখানে লিখে বসে বসে সময় নষ্ট করার দরকার নেই, গুরুত্বপূর্ণগুলো লিখবো আমি। অণুজীব বিজ্ঞান, এরপর হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, জিন। এখন তোমাদের কাজ কি? তোমরা হচ্ছে যে এখানে আমি লিখছি না মৌলিক শাখা, এখানে টোটাল শাখা কয়টা এটা লিখবা, ফলিত শাখা কয়টা এটা লিখবা। এটা হচ্ছে তোমরা দেখি লিখে বলো, কে কে বই নিয়ে বসছো সামনে। কে কে বই নিয়ে বসছে সামনে দেখি বলো। আমার সবগুলো লেকচার তো ইউটিউবে আছে, যেগুলো আগে নিছি। আচ্ছা, আমরা হচ্ছে এখন জীবের শ্রেণীবিন্যাসটা শিখে ফেলি। জীবের শ্রেণীবিন্যাস, জীবের প্রথমে সংজ্ঞাটা লিখব। জীবের শ্রেণীবিন্যাসের সংজ্ঞা।
সংজ্ঞাটা হচ্ছে কি পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে। তো তোমার সাথে আমার সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে আমি একটা ডিফারেন্স ক্রিয়েট করব, তাদেরকে একসাথে সাজাবো। তাহলে আমাদের কি, আমাদের দুইটা হাত দুইটা পা, তাহলে আমাদের মধ্যে একটা সাদৃশ্য আছে, তাহলে আমরা ক্লাস একটা শ্রেণীতে পড়বো। আমার সাথে আমি যদি তোমার গরুর চিন্তা করি, গরুর তো দুইটা হাত দুইটা পা নাই, গরুর চারটাই পা, তাহলে গরুর সাথে আমার কিন্তু মিল নেই। ওই যে সাদৃশ্য আবার আবার দেখা যাবে হচ্ছে কি গরুর দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে, তাহলে একটা সাদৃশ্য আছে। তো এভাবে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তি করে আমরা এদেরকে সাজাইতে থাকবো, সাজানো শুরু করব। এই সাজানোর প্রক্রিয়াটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। জীবের সকল বা জীবের সকল এভাবে লিখিও না, পারস্পরিক এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপরে ভিত্তি করে আমি জীবকে যে সাজাবো, জীবকে এই যে সাজানো, এটার একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া বা বিন্যস্ত করা বা বিন্যাস করা। বলা হয় শ্রেণী বিন্যাস বিদ্যা অথবা ট্যাক্সোনমি। ঠিক আছে, প্রথমে এই সংজ্ঞাটা লিখো। এখন আমরা আজ পর্যন্ত কয়টা উদ্ভিদ আর কয়টা প্রাণীকে বিন্যাস করতে পারছি, এই সংজ্ঞাটা এমসিকিউতে জিজ্ঞেস করে। তাহলে আমরা লিখি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণীগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রায় 4 লক্ষ আর প্রাণী হচ্ছে প্রায় 13 লক্ষ, প্রায় 4 লক্ষ, এটা প্রায় 13 লক্ষ। এখন কথা হচ্ছে শুধু এতটুকু করেই কি শেষ, আর কি হবে না? না, প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভিদ নতুন নতুন প্রাণী কিন্তু আবিষ্কার হচ্ছে। ধারণা করতে হচ্ছে কি যদি ভবিষ্যতে এগুলো হইতে থাকে, একটা সময় গিয়ে সেটা 1 কোটি পর্যন্ত হইতে পারে। তাহলে ভবিষ্যতে প্রায় 1 কোটি হতে পারে। এরপর শ্রেণীবিন্যাসের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। বইয়ে একদম স্পেসিফিক্যালি দুইটাকে আলাদা করে লিখছে। আমি তোমাদের মূল লক্ষ্যটা লিখে দিব, তোমরা বই থেকে খুঁজে উদ্দেশ্যটা লিখবা। অর্থাৎ তোমরা একটা প্যারা পড়বো, এটাতে মূল লক্ষ্য লেখা আছে, নিচের একটা প্যারা আছে এটাতে উদ্দেশ্য লেখা আছে। তা আমি তোমাদের জাস্ট, আচ্ছা আমি উদ্দেশ্যটাও লিখে দিব, আমার সামনে আছে বই, উদ্দেশ্যটাও লিখে দিব। আগে এতটুকু লিখছো কিনা বলো সংজ্ঞাটা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না রে। কমেন্ট দেখি অর্ধেক, পরে আবার আরগুলো আবার দেখে না, মানে বাইরে হয়ে ঢুকলে একবার দেখি। দেখি এই সংখ্যাটা লিখো এতটুকু পর্যন্ত। তোমরা নিজেরা, আচ্ছা তোমরা নিজেরা নিজেরা কথা বলতেছো এখানে, আমি এটা মুছে ফেলতেছি, একটু স্ক্রিনশট নিও। ওকে ওকে, আমি মুছে ফেলি। এটা তো হবে মাশাআল্লাহ, 11 জন লাইভে। তাহলে আমরা লিখবো হচ্ছে যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য এবং শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এটা আলাদা করে আমি বলি, আমি পড়ানো থেকে বেশি গুরুত্ব দিই হচ্ছে পরীক্ষায় কি আসবে এটার উপরে।
কারণ আমি হচ্ছে ওই যে বললাম প্রায় 2-3 বছর ধরে আমি কোয়েশ্চেন বানানোতে আসলে এক্সপার্ট হয়ে গেছি। তো যখন বইটা পড়ি তখন বলি হ্যাঁ এটাতে এমসিকিউটা আসতে পারে, এটাতে এভাবে আসতে পারে এমসিকিউ। আমি পড়ানোর থেকে বেশি গুরুত্ব দিই প্রশ্ন কীভাবে আসবে, কোন প্রশ্নটা আসতে পারে, উদ্দেশ্য কি আর লক্ষ্য কি। এটা হচ্ছে বিশাল, আমাদের তো জীবজগৎটা বিশাল। আমি তো ছোট্ট একটা জীবজগৎ না, এখানে অনেক বেশি প্রাণী আছে। বিশাল ও বিশাল বৈচিত্র্যময় এই চ্যাপ্টারটা আমি পড়াইতে চাই না, এটা পুরা মুখস্থ একটা চ্যাপ্টার। স্বল্প সময়ে সঠিকভাবে জানা, স্বল্প সময়ে সঠিকভাবে জানা। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। দেখো এগুলো কখনো একটা ইম্পর্টেন্ট কথা না। এই লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলো আসলে পড়ে আমি জীবনে যে অনেক কিছু করে ফেলবো, আমি অনেক পড়া শিখতেছি, এটা কিচ্ছুই না। কিন্তু কেন ভাই আপনি এগুলো পড়াচ্ছেন? আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে তোমরা যেন পরীক্ষায় প্লাস পাও, ভালো নাম্বার পাও। এখন পরীক্ষায় গিয়ে দেখা যায় কি স্যারগুলো এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে পেঁচায়। তো আমাকে তো তোমাকে এই জিনিসটা বলতে হবে, হ্যাঁ উদ্দেশ্যটা প্রশ্ন আসতে পারে, লক্ষ্যটা প্রশ্ন আসতে পারে। এগুলো আসলে এখানে বোঝানোর কিছু নেই, আমার এখানে আসলেই বোঝানোর কিছু নেই। এটা লিখে দেওয়ার কারণ তোমরা যাতে এমসিকিউতে গিয়ে একটা নাম্বার মিস না করো, একটা নাম্বার যাতে মিস না করো। দেখো না তোমরা বাংলা পরীক্ষা দিতে যখন যাও মনে হয় যেন 4টা অপশনই একই, তো পরীক্ষায় যখন যাবে তখন হ্যাঁ দুইটা তো সেমই, কোনটা লক্ষ্য কোনটা উদ্দেশ্য আমি তো জানি না। এই জন্য তোমাকে আমি এটা বলে দিছি যে এরকম প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে আসলে শ্রেণীবিন্যাসের জন্য উল্লেখযোগ্য অবদান রাখছে কি, এটা 9-10 বলা 6-7 বলা যে বাচ্চারা জিজ্ঞেস করবো সেই বলবে হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। এটা লিখে ফেলো, শ্রেণীবিন্যাসের জন্য অবদান রাখছে হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। এখানে এই যে দেখো তোমরা যখন হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াসটা পড়বে, এখানে কিন্তু লেখা আছে যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কি একটা বিশ্ববিদ্যালয় থেকে তোমার ডাক্তারের উপরে, চিকিৎসা শাস্ত্রের উপরে, চিকিৎসা শাস্ত্র বলতে আসলে আমাদের যে ডাক্তারি বিদ্যা, ওই বিদ্যার উপরে ডিগ্রি লাভের পর উনি একটা বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক ছিল। দেখো আমি কিন্তু আজকে পড়াইছি অ্যানাটমি শব্দটা কি, অ্যানাটমির অধ্যাপক। অ্যানাটমি বললাম আমাদের ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট। উনি কিন্তু একটা, আমার মনে হয় আমি এত বেশি ডিটেলস পড়ে নাই, ওনাকে নিয়ে আমার মনে হয় হয়তো উনি একটা ডাক্তার ছিলেন, কারণ চিকিৎসা শাস্ত্র বলছে, আবার অ্যানাটমির অধ্যাপক। এখন কথা হলো উনি কোন ধরনের অ্যানাটমি, অ্যানাটমি অনেক জায়গায় আছে, যারা ফার্মেসিতে পড়ে ওদেরও অ্যানাটমি আছে, যারা হচ্ছে ভেটেরিনারিতে পড়ে তাদের অ্যানাটমি আছে। তো উনি কোন ধরনের অ্যানাটমি সেটা হয়তো আমার ক্লিয়ার না, আমি এত বেশি ডিটেলস আলোচনা করবো না ওনাকে নিয়ে। জাস্ট এতটুকু বললাম উনি অ্যানাটমির অধ্যাপক ছিলেন, এই কথাটা দেখে আমি বলছি আর কি যে আজকে তোমাদের অ্যানাটমিটা কিন্তু আমি পড়াইছি। আচ্ছা আমি কথা কি বেশি স্পিডে বলে ফেলতেছি নাকি একটু আস্তে বলা উচিত? কেউ আমাকে পার্সোনালিও বলতে পারো ক্লাস শেষে যে ভাই একটু আস্তে বললে ভালো হবে। এই আমি সাইডে কথা বলতেছি হচ্ছে যে আমার সাইডে একটা ট্যাব আছে, তো আমি ট্যাবে দেখতেছি আমার জিনিসগুলো, আমাকে কি দেখা যাচ্ছে কিনা, তোরা কি কমেন্ট করতেছস, নাহলে যে আমি কমেন্টগুলো বলতেছি কিভাবে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমার লেখাগুলো দেখা যাচ্ছে, তোরা লেখা শেষ। এই যে একজন বলছে এমসিকিউতে প্রচুর নাম্বার কম পাই, এমসিকিউ যে এগুলোর জন্য নাম্বার কম পাস আর কি, বই পড়স। আমি দেখছি আমার ওই দিন আমি একটা পরীক্ষা নিয়েছি, হয়তো ফেসবুক গ্রুপে দেখছস, ওখানে একটা ছেলের বই দেখছি, ওই ছেলের বই আল্লাহ পুরাটা মার্কিং করা, একটা লাইন বাদ রাখে নাই, ও পুরাটা বই সে হাইলাইটার দিয়ে মার্ক করে ফেলছে। আর আমি তোদের কিন্তু দাগানো বই দিছি, তোরা দেখছস,
আমার দাগানো বইগুলো কেমন। এখানে সব কিছু দাগাই না, আমি যা পরীক্ষা আসবে তাই দাগাই। এটা হচ্ছে আমি পারবো, এটা কখনো তোরা পারবি না। একটা তো ফ্লেক্স কি বলে, কিছু পার্থক্য তো থাকবে, আমি যা জিনিস পারবো তোরা তো তা পারবি না। তো পুরা পুরা বইটাই হলুদ করে ফেলছে, আমি দেখে অবাক হয়ে গেছি। পরকে দেখালাম যে না, পড়াশোনা এভাবে করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে পরেরটাতে যাই। তাহলে উদ্দেশ্য হচ্ছে কি, দলবদ্ধ সম্পর্কে জ্ঞান আহরণ করা। এখন আমরা এটা মুছি, অনেক কথা বলতেছি, আসলে বেশি কথা বলতেছি, কথা কমানো উচিত, পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা দেখ, এই কথাটার অর্থ কি কে বলতে পারবি? বিংশ শতাব্দী, ধর আমি তোকে বললাম 2321 সাল, এটা কত শতাব্দী হবে? বিংশ শতাব্দী কি জিনিস, আর আমি 2321 সাল বলছি, এটা কত শতাব্দী? লেখা কেন ক্লিয়ার না? বিংশ শতাব্দী কি জিনিস আর 2321 শতাব্দী, তোরা হচ্ছে ইংরেজির একটা, তোদের ক্লাস 10-এ আছে ইংরেজির একটা পেসেজ আছে যেখানে হচ্ছে বিংশ শতাব্দী বা 20 সেঞ্চুরি, 19 সেঞ্চুরি, এবার অনেকে এগুলো নিয়ে একটু ঝামেলা পাকাই ফেলে যে বিংশ শতাব্দী বলতে কি বোঝায়। দেখ, বিংশ শতাব্দী বলতে বোঝায় 1900 সালের পর থেকে 1999 সাল পর্যন্ত, এটাকে বললো বিংশ শতাব্দী। তো 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত যতগুলো সাল আসবে ওইগুলোকে বললো বিংশ শতাব্দী। তাহলে এটা কত শতাব্দী? এটা কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে যে 2200 থেকে 2299 মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে কি, এটা কি বলবো, 19, 21 পর কি 22 শতাব্দী, হ্যাঁ 22 শতাব্দী। যে সালটার নাম্বারটা থাকবে, আমি বলি এখানে যে নাম্বারটা থাকবে 23 থাকলে এটা হয়ে যাবে 22, যদি 20 থাকে হয়ে যাবে 19, যদি বলি হচ্ছে তোমার 15 তাহলে এটা কত শতাব্দী হবে? তোমরা এই শব্দ থেকে একটা শব্দ কমাই দিবা, একটা নাম্বার কমাই দিবা। যদি 23 থাকে তাহলে বলে 22, যদি বলে আমি 2960, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি 2960 এটা কত শতাব্দী, তখন আনসার দিবা হচ্ছে এটা আসলে 28 শতাব্দী। বিংশ শতাব্দী বলতে আসলে এটাকে বোঝায়। এখন ক্যারোলাস নিলিয়াস হচ্ছে তো যখন শ্রেণীবিন্যাস বিদ্যা দিছিল, সেটা দিছিল হচ্ছে 1735 সালে। এগুলো লাগবে না, আমি জাস্ট এটা বুঝাইছি। শতাব্দী বলতে কি বোঝায়, কোনো একটা নাম্বার দিয়ে যখন শতাব্দী জিজ্ঞেস করবে তখন সেই নাম্বারের প্রথম দুটো শব্দ থেকে এক কমাই ফেলবা, কমাই বলে আনসারটা দিবা। যেমন এখন চলতেছে কি, এখন আচ্ছা সবাইকে আমি এই প্রশ্নটা করতেছি, এখন কোন শতাব্দী চলতেছে? এখন কি 21 শতাব্দী চলতেছে, নাকি 22 শতাব্দী, নাকি বিংশ শতাব্দী? দেখি তোমরা বলো, এখন কোন শতাব্দী চলতেছে? এখন কি বিংশ, না 21, নাকি 22? এখন চলতেছে কি 2025 সাল, তাহলে এটা চলতেছে 21 শতাব্দী। ঠিক আছে, আমি বলে দিলাম এখন চলতেছে 2025। তাহলে এই 2000 থেকে সরি 1 বিয়োগ করবে না, 1 যোগ করবে। আমার ভুলে গেছে রে, ভুলে গেছে। এটা হচ্ছে এটা ভুলে গেছে, এটা ভুল হয়েছে আমার, এটা ঠিক আছে যে 1900 থেকে 1999 সাল পর্যন্ত, মানে যত শতাব্দী, ধর আমি বললাম 2025, এটা হবে হচ্ছে 21 শতাব্দী। এই 20-এর সাথে 1 যোগ করবা। এভাবে বললে তো বুঝতে পারছো, বাট যখনই সাল দিয়ে জিজ্ঞেস করবে তখন 1 যোগ করে দিবা। ধরো 20-25 বলছে, তাহলে 20-এর সাথে 1 যোগ করে 21 হবে। সাল দিয়ে বললে প্রথম দুইটা সংখ্যার সাথে 1 যোগ করে যেটা আনসার হবে সেটা হবে শতাব্দী। যেমন আরে কয়েকটা প্র্যাকটিস করি, যেমন বললাম 2324, এই 23-এর সাথে 1 যোগ করলে হবে 24, তাহলে এটা হবে 24 শতাব্দী। তারপর বললাম 25-24, 25-এর সাথে 1 যোগ করো 26 শতাব্দী,
এভাবে প্রথম দুইটা নাম্বারের সাথে 1 যোগ করে আনসারটা দিবা। আমি ওখানে একটু ভুল করে ফেলছিলাম, এটা ঠিক আছে, এই লেখাটা ঠিক আছে। ঠিক আছে, 1 যোগ করবা, হ্যাঁ অলওয়েজ 1 যোগ করবো, হ্যাঁ 23-এর সাথে 1 যোগ করবা, 25-এর সাথে 1 যোগ করবা। কিন্তু এভাবে যখন বলবে তখন বলবা কত, 1900, ধরো বিংশ শতাব্দী জিজ্ঞেস করলাম, তখন তুমি বলবা হচ্ছে 1900 থেকে 1999। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম 21 শতাব্দী, 21 শতাব্দী হবে 2000 থেকে 2099। তারপর জিজ্ঞেস করলাম 21 শতাব্দী, 2000 থেকে 2099, 22 শতাব্দী, তাহলে 2100 থেকে 2199, এভাবে থাকবে। বিংশ, এটা জীববিজ্ঞানের পার্ট না, এটা হচ্ছে তোমার ওই যে ইংলিশ একটা টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সট আছে, কি বলে পেসেজ বলে না এগুলোকে, এই পেসেজ আছে একটা, ওই পেসেজের জন্য। যাও, আমি কতগুলো লিখে দিলাম, এটা একটু লিখো। দেখো আমরা এটা মুছি। এরপর আমরা পড়বো হচ্ছে ক্যারোলাস নিলিয়াস। আসলে আমরা যে শুরুর দিকে যে অংশটা পড়ছিলাম যে উদ্ভিদ বিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান, এরকম ক্যারোলাস নিলিয়াস হচ্ছে কি দুইটা কিংডমে জগতে ভাগ করছিল। ক্যারোলাস নিলিয়াস করছে শুধুমাত্র হচ্ছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, আমরা শুরুর দিকে যেটা পড়ছি। কিন্তু এরও অনেকগুলো পড়ে, যেমন আমাদের বই লেখা আছে বিংশ শতাব্দীর মাঝামাঝি। এই বিংশ শতাব্দীর মাঝামাঝি হচ্ছে আরেকটা বিজ্ঞানী আসছে। কেন আসছে, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান যত বাড়ছে, তারপর হচ্ছে যে তোমার প্রযুক্তি উন্নত হয়েছে, আমরা আরো ভালো ভালো জিনিস আবিষ্কার করতে পারতেছি। আমরা একটা কোষের মধ্যে ডিএনএ দেখছি, ডিএনএর মধ্যে আরএনএ, এগুলো সব দেখার ফলে একটা বিজ্ঞানী আসছে, এটা হচ্ছে হুইটটেকার, আর.এইচ হুইটটেকার। বানানটা কি? পাঁচটা শ্রেণীতে ভাগ করতে, পাঁচটা রাজ্যে ভাগ করছে পুরোটাকে। রাজ্য 1, এটা হচ্ছে কি প্রথমটা কি রে, মনে রাখ। আমি বইয়ে কিন্তু এখানে আর একটা কথা আছে, আমি এগুলো বাদ দিয়ে লিখতেছি শুধুমাত্র। আগে লিখি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। এনিমেলিয়া হচ্ছে আমরা যে প্রাণীরা আছি, মানুষ আছি, এগুলো হচ্ছে এনিমেলিয়া। প্লান্টি হচ্ছে আসলে উদ্ভিদকে বোঝায়, প্ল্যান্ট থেকে আসছে। ফানজাইম, প্রোটিস্টা, মনেরা, এটা করতে হচ্ছে আর.এইচ হুইটটেকার। এটা করতে আর.এইচ হুইটটেকার। এখন তোমাকে প্রশ্ন যদি জিজ্ঞেস করে, এখানে 3টে বিজ্ঞানীর কথা লিখছে, আমি প্রশ্নগুলো বলে দিই। ক্যারোলাস নিলিয়াস কি করছে, আর.এইচ হুইটটেকার কি করছে, পৃষ্ঠাটা তো। আর.এইচ হুইটটেকার কি করছে, আরেকজন বিজ্ঞানী আছে যে হচ্ছে কিংডমে ভাগ করছে। 3টা বিজ্ঞানী 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে। মার্গুলিস আসছে, উনি ভাগ করছে কিংডম 1 এবং কিংডম 2। কিংডম 1-এ শুধুমাত্র উনি রাখছে মনে রাখে, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো রাখছে কোথায়, এই কিংডম 2-তে। এটা কে করছে, মার্গুলিস। তাহলে আমি আবার প্রশ্নটা বলি, তোমরা একটু প্রশ্নটা লিখো। 1, ক্যারোলাস নিলিয়াস জীব জগৎকে কিভাবে ভাগ করছে? আনসার হবে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। 2, আর.এইচ হুইটটেকার জীব জগৎকে কিভাবে ভাগ করছে? প্রশ্ন আনসার হবে হচ্ছে 5টা রাজ্যে ভাগ করছে। কি কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। দেন 3 নাম্বার প্রশ্ন লিখো যে
মার্গুলিস কি করছে, মার্গুলিস এসে কিংডম 1 এবং কিংডম 2-তে ভাগ করছে। এখন এই মার্গুলিস কিসের উপর ডিপেন্ড করে ভাগ করছে, দেন হচ্ছে আরএস হুইটেকার কিসের উপর ডিপেন্ড করে ভাগ করছে, এগুলো তোমার জানা লাগবে। এগুলো আমি তোমাদের প্রশ্নটা দিকে দিচ্ছি যে কিসের ভিত্তিতে, প্রশ্ন লিখো, কিসের ভিত্তিতে ভাগ করছে। এটা বইয়ে আছে, এই জন্য আমি আর লিখে দিলাম না বোর্ডে, তোমাদের বাড়ির কাজ দিছি এটা, যে কিসের ভিত্তিতে ভাগ করে, এটা তোমরা একটু বইয়ে হচ্ছে অনুসন্ধান চালাবা। আজকে রাত 12টায় তোমরা সিআইডি হবা, সিআইডি হয়ে তোমরা বইয়ের পৃষ্ঠা খুলে খুঁজতে থাকবা কোথায় লেখা আছে এই ভিত্তি শব্দটা। ভিত্তি শব্দটা লেখা নাই সরাসরি হয়তো, বাট কিভাবে লেখা আছে এই ভিত্তিটা এটা আমি বলে দিব, মার্গুলিসেরটা আমি বলে দিব। সেটা শুরুর দিকে যখন আমি লিখছিলাম ক্যারিয়ন, ওই ক্যারিয়ন দিয়ে আসবে। এটাকে বলা হয় প্রোক্যারিওটিক, এটাকে বলা হয় ইউক্যারিওটিক। তাহলে আমরা লিখি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। ঠিক আছে, বলো বলো বলো, এতটুকু বুঝছো কিনা? আমরা আর বেশিক্ষণ নেই। সব নোট করতে পারছ নাই কেন? এতটুকু বুঝছিস কিনা বল, লিখতে হবে তো। আচ্ছা লিখতে হবে, আচ্ছা লিখো, তোমরা লিখো। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কিসের ভিত্তিতে এরা শ্রেণীবিন্যাসগুলো করছে, কিসের ভিত্তিতে ভাগ করছে? একটার আনসার হবে হচ্ছে ডিএনএ আরএনএ এগুলোর উপর, আর একটার আনসার হবে হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপরে। আমরা জাস্ট 2টা শব্দ পড়বো আজকে, এই শব্দটা পড়েই শেষ। আচ্ছা আবার একটু রিপিট করি। প্রথম প্রশ্ন, প্রথমে আমি বলি শ্রেণীবিন্যাস শেষে অনেক কিছু কথা বলছি হচ্ছে মূল লক্ষ্য কি, সেটা একটা কোশ্চেন, আর একটা হচ্ছে উদ্দেশ্য কি, সেটা আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বোর্ডে লিখে দিছিলাম। লক্ষ্যটা ছিল স্বল্প সময়ে অধিক কম সময়ে সহজভাবে প্রাণীকে জানা। 2 নাম্বার ছিল উদ্দেশ্য দল এবং উপদল সম্পর্কে জানা। দেন আমরা হচ্ছে 3জন বিজ্ঞানীর নাম পড়তেছি। 3জন বিজ্ঞানীর শ্রেণীবিন্যাস করছে 3 ভাবে। প্রথম আসছে ক্যারোলাস লিনিয়াস, উনি কি করছে, উনি হচ্ছে পুরা জীবকে 2 ভাগে ভাগ করছে, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। এরপর আসছে হচ্ছে আরএস হুইটেকার। এই আরএস হুইটেকার কিসের উপর ভিত্তি করে ভাগ করছে এটা আমি বলি না, এটা তোমাদের বাড়ির কাছে বইয়ে আছে, একটু তোমরাও পড়াশোনা করো, সবটা আমি লিখে দিব না। উনি 5টা রাজ্যে ভাগ করছে, কি কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপর আরেকজন বিজ্ঞানী আসছে, তার নাম হচ্ছে মার্গুলিস। এই মার্গুলিস একটা জীবের নিউক্লিয়াসটা কেমন দেখতে, নিউক্লিয়াসটা দেখতে কি সুগঠিত নাকি সুগঠিত না, এটার উপর ডিপেন্ড করে 2টা কিংডমে ভাগ করছে, কিংডম 1 এবং কিংডম 2। ওই কিংডম 1-এর মধ্যে সে মনেরাকে রাখছে, আর কিংডম 2-তে হচ্ছে বাকি যে 4টা ছিল ওই 4টাকে রাখছে। ঠিক আছে, আমি এই মুখস্থ নিজে রিপিট করে ফেললাম, আমার তো পড়া শেষ, তোমাদের পড়া শেষ কিনা জানি না। আমার সাথে সাথে মুখে বললে তোমাদেরও পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা জাস্ট প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকটা বলি। আর কারো যদি মাঝখানে ধরো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, ক্লাসটা তো ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবেই। আচ্ছা আজকে এতটুকু শেষ করে দিই, অলরেডি 11 হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আপাতত এতটুকুই থাকো আজকে। কালকে হবে কি ক্লাস? আজকে তো বৃহস্পতিবার, কালকে নিবি ফিজিক্স, কালকে তোমাদের ফিজিক্স ক্লাস হবে। তাই বন্ধু বান্ধবকে তোমরা এখানে মেনশন দিবা, আর আমাদের পেজ গ্রুপে কি বলবা অ্যাড হয়ে যাবে আর কি। আগামীকাল রাত 10টায়
অধ্যায় আমি সিলেক্ট করতেছি না, অধ্যায় হচ্ছে যে অধ্যায় হবে হচ্ছে তোমার, তোমরা নিজেরা সিলেক্ট করবা, তোমরা গ্রুপে পোস্ট করবা যে কার কোন অধ্যায়ের সমস্যা, এটার উপর ডিপেন্ড করে। যদি আমাকে একজন বলে যে একজন গ্রুপে পোস্ট করছে যে ভাই আমার এই অধ্যায় সমস্যা, তাহলে ওই অধ্যায় শুরু করবে। তো তোমাদের যে যে অধ্যায় সমস্যা তোমরা এই অধ্যায়গুলো লিখো, বা কী সমস্যা ফিজিক্স নিয়ে। আমি দেখছি হচ্ছে আমার গ্রুপে যখন বোর্ড দিছিলা বেশিরভাগ সমস্যা লিখছিলা তোমরা পদার্থবিজ্ঞানে। তো এই জন্যই কিন্তু পদার্থবিজ্ঞানটা আমি নিচ্ছি, আমি পড়াইতে চাইছিলাম, কিন্তু যেহেতু তোমার সেভেন ভাইয়া হচ্ছে যে পদার্থবিজ্ঞান পড়াইতে পড়াইতে অভ্যস্ত, এই জন্য ও নিজেই পদার্থবিজ্ঞানটা পড়াবে। এখন তোমাদের কি সমস্যা এটা ওকে বলতে হবে, ওকে বলার জন্য তোমরা গ্রুপে পোস্ট করবা। ওকে তার পার্সোনালি মেসেজ করা যাবে না, ভিআইপি মানুষ, অন্য তোমাকে যদি সারাক্ষণ মেসেজ করতে তাই তো হবে না। আমি মনে করো ফ্রি আছি, এই জন্য উত্তর দিতে পারি। তোমরা জাস্ট গ্রুপে লিখবা। আর বায়োলজি ক্লাস বলছি তা শুরুর দিকে, আবার একটু লিখে দিচ্ছি আমি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আরেকটা হচ্ছে শুক্র। শুক্র বৃহস্পতি হচ্ছে তোমার পদার্থ। তারপর আচ্ছা এটা বাদ, এটা বাদ, এটা বাদ। রবি, সোম, মঙ্গল, বুধ। রবি সোম হচ্ছে তোমার রসায়ন, এই 2 দিন জীববিজ্ঞান। আর এটা হচ্ছে শুধুমাত্র সিক্রেট গ্রুপের জন্য। দেখি লিখে ফেলো। যাইতে পারো এখন তোমরা সবাই, তোমাকে আল্লাহ হাফেজ। এই যে লিখে দিয়েছি সবগুলো। রবি সোম হবে রসায়ন, মঙ্গল বুধ হবে জীববিজ্ঞান, বৃহস্পতি শুক্র হবে পদার্থবিজ্ঞান। চ্যাপ্টার 7 একজন বলছে চ্যাপ্টার 7। আর কে কোন সমস্যা বলো? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামীকাল পদার্থবিজ্ঞান।